আসসালামু আলাইকুম। প্রিয় ৪৯তম বিসিএস পরীক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি পরম সৃষ্টিকর্তার করুণায় ভালো আছেন, সুস্থ আছেন। এরই মধ্যে আপনাদের ৪৯তম বিসিএস পরীক্ষা খুবই সন্নিকটে। আপনারা যে যার মতো করে প্রস্তুতি নিচ্ছেন। আমরা আজকে আপনাদের সেই প্রস্তুতিটিকে আরও সহজ এবং যুগোপযোগী এবং অধিক সংখ্যক প্রশ্ন যাতে কমন পড়ে, বিশেষ করে ফিজিক্স পদার্থবিদ্যায় আমরা পদার্থবিদ্যার অংশটা থেকেই আলোচনা করব, যেহেতু আমি নিজেই একজন পদার্থবিদ, বর্তমানে সরকারি একটি জব করছি। তো সেই হিসেবে আমি আপনাদের কিছু দিক নির্দেশনা দিব। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা এখান থেকে অনেক উপকৃত হতে পারবেন। আজ আমরা নিউক্লিয়ার পদার্থবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলো সলভ করে দেওয়ার জন্য এবং খুব সুন্দরভাবে যাতে আপনারা গুছিয়ে নিতে পারেন আপনাদের প্রস্তুতিটা, তার জন্য জাস্ট আমরা একটু আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমরা যদি শুরু করি, প্রথম প্রশ্নটা বলা আছে, আরেকটু সুখবর দিয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। আপনাদের ৪৯তম বিসিএস পরীক্ষায় যারা পদার্থবিদ্যায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, এমসিকিউ পার্ট এর উপর ভিত্তি করে আসলে বাজারে এখনও ওইভাবে বই বের হয়নি। তো আমি যতটুকু পেরেছি বিসিএস পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটার আঙ্গিকে সমস্ত টপিকসগুলো ধরে আমি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তৈরি করেছি এবং খুব শীঘ্রই আমরা একটা বই আকারে বাজারে বের করব। ছোট্ট বই, হয়তো বেশি হবে না, ২০০-২৫০ পেজের একটা বই হবে। এই ২০০-২৫০ পেজ বই পড়লে আশা করি এখান থেকে অনেক প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এবং সামনে আমাদের যে নিবন্ধন পরীক্ষা আসছে সেই নিবন্ধন পরীক্ষাও কিন্তু আমরা এখান থেকে অনেক প্রশ্ন ইনশাল্লাহ কমন যাতে পড়ে সেই আগেকেই কিন্তু আমরা সিলেবাস, আগের পুরাতন সিলেবাসটা দেখে আমরা তৈরি করছি। নতুন সিলেবাস আসার সাথে সাথে আমরা হয়তোবা যদি দেখি যে ঠিকই আছে সিলেবাস, আমরা এগুলোই রাখবো। যদি একটু পরিবর্তন হয় আমরা সেগুলো পরিবর্তন করব। নিম্নের কোন কণা আবিষ্কারের মাধ্যমে আইনস্টাইনের আপেক্ষিকতার তথ্য ভুল বলে প্রমাণ হয়? মানে একটা কণা আবিষ্কার হওয়ার কারণে যে আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি সেটা কিন্তু ভুল প্রমাণ হয়। সেটা কি? এখানে বলা আছে মাইক্রোওয়েভ ফোটন, নিউট্রিনো, তরল ক্রিস্টাল, আলো নিঃসরণকারী ডায়োড। যে কণাটা আবিষ্কার করার কারণে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি ভুল বলে প্রমাণিত হয় সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ফোটন। মাইক্রোওয়েভ ফোটনের গতিবেগ আলোর গতিবেগ অপেক্ষা বেশি। তাহলে আমরা জানি তো সাধারণত আলোর গতিবেগের চেয়ে কোনো বস্তুর বেগ বেশি হতে পারে না, কিন্তু সেই বস্তুটা যদি হয় মাইক্রোওয়েভ ফোটন তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে সেটা আলোর চেয়ে বেশি বেগে যাবে। এখানে একটু জিনিস মনে রাখতে হবে, আমরা যদি একটু বলি যে একটা জিনিস আছে এখানে ফোটন গ্যাস, আমাদের জানতে হবে হোয়াট ইজ ফোটন গ্যাস। ফোটন গ্যাস হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনকে আমরা বলবো ফোটন গ্যাস সংক্ষেপে। ২ নম্বরে বলা আছে সাইক্লোট্রন ব্যবহার করা হয় নিম্নের কোনটিকে ত্বরান্বিত করতে আমরা সাইক্লোট্রন ব্যবহার করি? এখানে আছে হচ্ছে নিউট্রন, প্রোটন, পরমাণু, আয়ন। অ্যান্সার হচ্ছে প্রোটন, অর্থাৎ প্রোটনকে অ্যাক্সিলারেট করার জন্য আমরা সাইক্লোট্রন ব্যবহার করব। সাইক্লোট্রন, অ্যাক্সিলারেটন এগুলো আমাদের সিলেবাসে আছে, সুতরাং এগুলো নিয়ে পড়তে হবে। আধানযুক্ত কণাকে গতিশীল করতে সাইক্লোট্রন ব্যবহার করা হয়, অর্থাৎ যেই কণাগুলো আমার হচ্ছে পার্টিকেল, অর্থাৎ
চার্জ পার্টিকেল। চার্জ পার্টিকেল কী হতে পারে? ইলেকট্রন হতে পারে, প্রোটন হতে পারে, বাট নিউট্রন হতে পারবে না, কারণ নিউট্রনের কোনো চার্জ নেই। তাহলে আধানযুক্ত কণাকে গতিশীল করতে সাইক্লোট্রন ব্যবহার করতে হয়। নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? এখানে একটা আমার তথ্য দেওয়া আছে, এই তথ্যটা মিলাতে হবে যে কোনটা সঠিক নয়। 1 নম্বর বলছে ম্যাসন কণা আবিষ্কার করেন কে? হিডেকি ইউকাওয়া। এটা সঠিক কিনা? পজিট্রন কণা আবিষ্কার করেন সিডি অ্যান্ডারসন এবং ইউএফ হেস। সূর্য এবং তারা শক্তি উৎপাদনের তথ্য দেন এইচ এ বিথে। ট্রান্সইউরানিক মৌলের সিনথেসিস এটা ব্যাখ্যা করেন এনরিকো ফার্মি। তাহলে এখানে এই লাস্টে যেটা আমরা বললাম ট্রান্সইউরানিক মৌলের সিনথেসিস, এই তথ্যটা দেন এনরিকো ফার্মি, এটা সঠিক নয়। ট্রান্সইউরানিক মৌল কি? ট্রান্সইউরানিক মৌল হচ্ছে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82-র বেশি সে সকল মৌলকে ট্রান্সইউরানিক মৌল বলা হয়। ট্রান্সইউরানিক মৌল। আরেকটা হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স, আমরা জানি তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল হচ্ছে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82-র বেশি এবং যে সকল মৌলের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে আমার হচ্ছে বিভিন্ন ধরনের আলফা, বিটা, গামা এই ধরনের রশ্মি বের হয়, তাদেরকে আমরা বলি ট্রান্সইউরানিক মৌল। নিম্নের কোন উক্তিটি সঠিক নয়? সঠিক নয় কোনটি? বিবর্তনবাদের জনক হলো চার্লস ডারউইন। চার্লস ডারউইনকে বিবর্তনবাদের জনক বলা হয়। ওকে, খতে বলা হয়েছে, আমরা একটু দেখি, খতে বলা হয়েছে আমাদের একটি পরমাণুর নিউক্লিয়াসের ভাঙ্গনকে বলা হয় ফিউশন। এটা সঠিক কিনা? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় ড্রাই আইস। এটা সঠিক কিনা? গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। তাহলে আমরা জানি যে আমাকে বলা হয়েছিল যে কোনটি সঠিক নয়। তাহলে সঠিক না হচ্ছে, আমরা জানি বিবর্তনবাদের জনক হলো চার্লস ডারউইন। আমরা ডারউইনের তথ্য জানি, সুতরাং এটা সঠিক। কঠিন অবস্থার কার্বন ডাইঅক্সাইডকে আমরা ড্রাই আইস বলি, এটাও সঠিক, এটাও আমরা জানি। এবং গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন, এটাও আমরা সঠিক জানি। তাহলে একটি পরমাণুর নিউক্লিয়াসের ভাঙ্গনকে বলা হয় ফিউশন। তাহলে একটি পরমাণুর নিউক্লিয়াসের ভাঙ্গনকে বলা হয় হচ্ছে তেজস্ক্রিয়তা। এটা আসলে ফিউশন বলে না, ফিউশনটা হচ্ছে আমাদের একটা প্রক্রিয়া, ফিউশন। বাট এখানে আমাদের যেটা বলা আছে যে একটি পরমাণু নিউক্লিয়াসের ভাঙ্গনকে বলা হয় ফিউশন না, নিউক্লিয়াসের ভাঙ্গনটাকে আমরা বলবো তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তায় কী হয়? অর্থাৎ নিউক্লিয়াসটা ভেঙে যায়। তারপরে বলা হচ্ছে নিম্নের কোনটি ব্যবহার করে নিশ্চিত হওয়া যায় পানীয় জলে গামা নিঃসরণকারী আইসোটোপ আছে না নাই? অর্থাৎ নিম্নের কোনটি ব্যবহার করে নিশ্চিত হওয়া যায় পানীয় জলে গামা নিঃসরণকারী আইসোটোপ আছে কিনা? যেমন গামা নিঃসরণকারী যদি কোনো আইসোটোপ থাকে তাহলে সেটা আমরা নিশ্চিত হব কি করে? সেটা আমরা কোনটা ব্যবহার করে নিশ্চিত হব? সেটা হচ্ছে মাইক্রোস্কোপ, নাকি লেড প্লেট, নাকি স্কিনটিলেশন কাউন্টার, নাকি স্পেকট্রোগ্রাফ টোকিমিটার? সেটা হচ্ছে স্ক্যান্টিলেশন কাউন্টার। স্ক্যান্টিলেশন কাউন্টার ব্যবহার করে আমরা জানতে পারবো যে একটি পানীয় জলে গামা নিঃসরণকারী আইসোটোপ আছে কি নাই, সেটা আমরা জানতে পারবো। ওকে, নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটির শক্তি সর্বোচ্চ? এখানে জানতে হবে কোনটার বিকিরণ সর্বোচ্চ, সেটা একটু জানার জন্য আমাদেরকে বলা হয়েছে। সেটা হচ্ছে দৃশ্যমানের বিকিরণ সর্বোচ্চ কিনা, এক্স রে, অতিবেগুনি রশ্মি এবং অবলোহিত রশ্মি। তো এখানে প্রত্যেকটা জিনিসই আমার এখানে যেটা দেওয়া আছে এটা ডিপেন্ড করবে হলো আমার তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তো দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার, এক্স রে, অতিবেগুনি রশ্মি এবং অবলোহিত। আমরা জানি যে একটা ছন্দের মাধ্যমে আমরা শিখেছিলাম যে গামারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। তাহলে গামারঞ্জন অর্থাৎ মগারঞ্জন অতি দুশ্মন, মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি। মগারঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। দুশ্মন অবলাকে মারে রাতে, মগারঞ্জন অতি দুশ্মন।
তাহলে দেখা যাচ্ছে এক্স রে মগা রঞ্জন, রঞ্জন মানে এক্স রে, মগারঞ্জন অতি দুশ্মন অবেলাকে মারে রাতে। তাহলে অবেলা হচ্ছে আমার এখানে সবচেয়ে শেষে, সুতরাং এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কী হবে, বেশি হবে, যার কারণে সেটা শক্তিও বেশি হবে। তাহলে নিম্নের কোণগুলোর মধ্যে নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটির শক্তি সর্বোচ্চ, এবং শক্তি বের করার জন্য আমরা জানি ফর্মুলা E=SC, এরকম একটা ফর্মুলা আছে আমরা জানি E=S μ অথবা SC/λ। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম, আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তিটা হচ্ছে বেশি। এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তারাসমূহ তাদের শক্তি গ্রহণ করে নিম্নের কোন প্রক্রিয়ায়? তারা এবং সূর্যে আমরা জানি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটে, এটা মনে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে যে তারাতে কোন ধরনের বিক্রিয়া ঘটে, সূর্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে। তারা এবং সূর্যে ঘটে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এখানে বলা আছে নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিশন, রাসায়নিক বিক্রিয়া, মহাকর্ষ টান। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তারায় নবায়নযোগ্য শক্তির উৎস কী? অর্থাৎ আমরা যে দেখতে পাই যে তারা বছরের পর বছর আলো দিয়ে যাচ্ছে, তার আলো শেষ হচ্ছে না কেন? অর্থাৎ এটা রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে যায়। তো এটার উৎসটা কী সেটা জানতে হবে আমাদের। সেটার উৎসটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়। হাইড্রোজেনটা কি হিলিয়ামে পরিণত হয়, হিলিয়াম হাইড্রোজেনে পরিণত হয়, নাকি তেজস্ক্রিয় মৌলের অবক্ষয়, নাকি অক্সিজেনের আধিক্য যা শক্তি ভাঙতে অথবা গড়তে সাহায্যকারী? এটার মূল প্রশ্নের উত্তরটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়। হাইড্রোজেনে হিলিয়ামে পরিণত হওয়ার জন্যই তারা নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে কাজ করে। একটি কৃত্রিম স্যাটেলাইট বা উপগ্রহে তাড়িত শক্তির উৎস কী? অর্থাৎ ইলেকট্রিক সোর্স বা ইলেকট্রিক এনার্জির যে উৎস সেটা কি? সেটা সৌরকোষ থাকে, মিনি নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকে, ডায়নামো থাকে, থার্মোফাইল থাকে। এখানে একটি স্যাটেলাইট বা উপগ্রহের তাড়িত শক্তির উৎস হচ্ছে আমার সৌরকোষ। এখানে অনেক সোলার সেল থাকে। সৌরকোষে নিম্নের কোন উপাদানটি ব্যবহার করা হয়? মনে রাখতে হবে সিলিকন হচ্ছে একটা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। বিআই সাহেব বসেন, আসতেছি, এই ছন্দটা দ্বারা আমরা মনে রাখবো। তাহলে সৌরকোষে নিম্নের কোন উপাদানটি ব্যবহার করা হয়? এটা কি সিলিকন, নাকি স্যারিয়াম, নাকি অ্যাস্টেটিন, নাকি হচ্ছে ভ্যানাডিয়াম? এটা হচ্ছে সিলিকন। সিলিকনটা হচ্ছে একটা অর্ধপরিবাহী, স্যারিয়ামও নয়। অ্যাস্টেটিন তো একটা হচ্ছে আমরা জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, অ্যাস্টেটিন, এগুলো হচ্ছে আমার হ্যালোজেন গ্রুপের মধ্যে পড়ে না, হিলিয়াম নিয়ন, সরি, এটা পড়ে হচ্ছে আমার নিষ্ক্রিয় গ্যাস। আরেকটা হচ্ছে ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম হচ্ছে একটি ডি ব্লক মৌল, যেটা আমরা কৃত্রিম ঘি তৈরিতে এটার একটা উপাদান ব্যবহার করে থাকি। অর্থাৎ সৌর তারে ব্যবহার করা হয় সিলভার। সৌর তারে ব্যবহার করা হয় সিলভার। সৌর তারে ব্যবহার করা হবে কি? এটা একটা সৌর তার হবে। সৌর তারে ব্যবহার করা হয় হচ্ছে আমাদের সিলভার। তারপর আছে ফটোভোল্টাইক কোষ নিম্নের কোনটির সাথে জড়িত? নিউক্লিয়ার শক্তি, জিওথার্মাল শক্তি, সৌরশক্তি, বায়ুশক্তি। তাহলে ফটোভোল্টাইক কোষ নিম্নের কোনটির সাথে জড়িত? সেটা হচ্ছে সৌরশক্তির সাথে জড়িত। এটা হচ্ছে আমাদের সৌরশক্তি। হ্যাঁ স্যালার, ফটোভোল্টাইক কোষ নিম্নের কোনটির সাথে জড়িত? হ্যাঁ, আমরা জানি যে সৌরকোষ থেকেই কিন্তু আমরা যখন সৌর বিদ্যুৎ উৎপাদন করি সেটা হচ্ছে আমাদের ফটোভোল্টাইক কোষ। সুতরাং এটা সৌরশক্তির সাথে সম্পর্কিত। ফটোভোল্টাইক কোষ হলো, হ্যাঁ এটা বলেছি সৌরকোষ, এটা তাপীয় কোষ না, সালফার কোষ না, বায়ু কোষ না, ফটোভোল্টাইক কোষ। অর্থাৎ এখানে আমাদের যেমন ডায়োড থাকে, লাইট ইমিটিং ডায়োড, এখানে যেমন শক্তি বা আলো নিঃসরণ হয়, এরকম এটা আলোকে সে একীভূত করে সেইটাকে সংরক্ষণ করে সে শক্তি উৎপাদন করে। নিউক্লিয়ার ফিশনের ক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সঠিক নয়? নিউটন আবেশিত নিউক্লিয়ার বিক্রিয়া, তারায় শক্তি উৎপাদন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে শক্তির উৎস বিদ্যুৎ উৎপাদন করে, অ্যাটম বোমায় প্রচুর শক্তি উৎপন্ন হয়। নিউক্লিয়ার ফিশনের ক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সঠিক নয়? অর্থাৎ তারায় শক্তি উৎপাদন, এটা কিন্তু ফিশন না, এটা হচ্ছে আমরা পড়েছি তারাই হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তাহলে এখানে তারা বলছে তারা নিউক্লিয়ার ফিশনের কথা, সুতরাং এটা সঠিক নয়। সূর্যের তারায় এগুলোতে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটে, অর্থাৎ হলো একাধিক মৌলের নিউক্লিয়াস একত্রিত হয়ে একটা মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। সুতরাং
তারাই কিন্তু নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয় না, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয় না, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয়। নিউক্লিয়ার রিয়েক্টর কি খুবই ইম্পর্ট্যান্ট, যেখানে অ্যাটম বোমা বানানো হয়। নিউক্লিয়ার রিয়েক্টরে কি অ্যাটম বোমা বানানো হয়? ভারী পানির পুকুর, যেটি অর্থাৎ ভারী পানি হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইডের একটা যৌগ, অর্থাৎ D2O, দ্যাট ইজ আমরা বলি D2O বা S1,2S2O, এটা হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড যখন ব্যবহৃত হবে হাইড্রোজেনের একটি আইসোটোপ, তখন আমরা সেটাকে বলবো ভারী পানি। তাহলে ভারী পানির পুকুর, এখানে কি নিউক্লিয়ার রিয়েক্টর ভারী পানির পুকুর তৈরি করা হয়, এবং সেটা হচ্ছে ইউরেনিয়াম 92,238-এর নিঃসরণ, অর্থাৎ এখান থেকে ইউরেনিয়াম 238কে নিঃসরণ করা হয়। এবং একটি হচ্ছে আণবিক চুল্লি, নিউক্লিয়ার রিয়েক্টর, এটা হচ্ছে একটা আণবিক চুল্লি। হ্যাঁ, তাহলে সঠিক উচ্চারণ হচ্ছে আণবিক চুল্লি। নিউক্লিয়ার রিয়েক্টর এবং পারমাণবিক বোমার মধ্যে পার্থক্য কী? একটা হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টর আর একটা হচ্ছে পারমাণবিক বোমা। দুটার মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে বিক্রিয়া, এবং এই বিক্রিয়া হচ্ছে চেইন বিক্রিয়া। নিউক্লিয়ার রিয়েক্টর চেইন বিক্রিয়া নিয়ন্ত্রিত হয়। নিউক্লিয়ার রিয়েক্টরে চেইন বিক্রিয়াতে কন্ট্রোলড নিউক্লিয়ার রিয়েকশন হয় কোথায়? নিউক্লিয়ার রিয়েক্টরে। বাট পারমাণবিক বোমার মধ্যে কিন্তু চেইন বিক্রিয়া হয় এবং এটা আনকন্ট্রোলড। বোমাতে চেইন বিক্রিয়া হয়, যেখানে নিউক্লিয়ার রিয়েক্টরে হয় না, এটা না। নিউক্লিয়ার রিয়েক্টরে চেইন বিক্রিয়া নিয়ন্ত্রিত হয়, নিউক্লিয়ার রিয়েক্টরে চেইন বিক্রিয়া নিয়ন্ত্রিত হয় না, এটা নিয়ন্ত্রিত হয়। নিয়ন্ত্রিত না হলে এটা করা হতো না, এটা নিয়ন্ত্রিত হয়। বোমাতে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয়, যেখানে নিউক্লিয়ার রিয়েক্টর নিউক্লিয়ার ফিশন। আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টরে চেইন বিক্রিয়াটা সম্পন্ন হবে, অর্থাৎ এটা শুরু হলে এটাকে কন্ট্রোল করা যাবে। ইট ইজ কন্ট্রোলড নিউক্লিয়ার রিয়েকশন, এটা আনকন্ট্রোলড না। আমরা যেটা করি হচ্ছে, যেমন হলো নিউক্লিয়ার পারমাণবিক যে বোমা, সেটা যদি একবার শুরু হয় সেটা কিন্তু আর কন্ট্রোল করা যায় না, এরকম। আধুনিক যুগে নিউক্লিয়ার মেডিকেল সায়েন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক যুগে নিউক্লিয়ার মেডিকেল সায়েন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা হলো ভেষজ উদ্ভিদের বিজ্ঞান, তারা হলো রেডিও আইসোটোপ, তারা হলো ক্লোরোফ্লোরোকার্বন, তারা হলো ঔষধ। কি? তাহলে তারা হলো রেডিও আইসোটোপ। অর্থাৎ আধুনিক যুগে নিউক্লিয়ার মেডিকেল সায়েন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই নিউক্লিয়ার মেডিসিন হচ্ছে বিভিন্ন রেডিও আইসোটোপ। নিম্নের কোনটি নিউক্লিয়ার জ্বালানির অন্তর্ভুক্ত নয়? নিউক্লিয়ার জ্বালানির অন্তর্ভুক্ত নয় কোনটি? খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ক্যাডমিয়াম, তারপরে হচ্ছে আমার তারপরে থোরিয়াম, প্লুটোনিয়াম, ইউরেনিয়াম। তাহলে নিউক্লিয়ার জ্বালানির অন্তর্ভুক্ত, অর্থাৎ নিউক্লিয়ার জ্বালানিতে ব্যবহার করা হয় কোনটা? আমরা জানি ক্যাডমিয়ামটা হচ্ছে আমার একটা পর্যায় শ্রেণীর একটা মৌল, থোরিয়ামও মৌল এবং তেজস্ক্রিয়, প্লুটোনিয়ামও মৌল, এটাও তেজস্ক্রিয়, ইউরেনিয়াম এটাও মৌল, এটা তেজস্ক্রিয়। তাহলে নিউক্লিয়ার জ্বালানির অন্তর্ভুক্ত হচ্ছে এখানে থোরিয়াম, প্লুটোনিয়াম এবং ইউরেনিয়াম, বাট ক্যাডমিয়ামটা কিন্তু নয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমার ক্যাডমিয়াম। পারমাণবিক প্ল্যান্টের খনিজ নয় নিম্নের কোনটি? অর্থাৎ পারমাণবিক প্ল্যান্ট থেকে আমরা যে খনিজগুলো উত্তোলন করব, সেই খনিজগুলোর মধ্যে এখানে কোনটা নয়? বিভিন্ন মৌলের আকরিক, বিভিন্ন যৌগের মৌলের আকরিক হিসাবে এটা থাকে, ধাতু মৌল হিসাবে থাকতে পারে। সেটা হচ্ছে মোনাজাইট, থোরিয়াম, ব্যারিলিয়াম এবং ক্রোমিয়াম। পারমাণবিক প্ল্যান্টের খনিজ নয় হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম হচ্ছে একটা ডি ব্লক মৌল, আমরা জানি। তাহলে মোজাইট এটা একটা আকরিক, থোরিয়াম এটা একটা মৌল, ব্যারিলিয়াম এটা একটা মৌল। অর্থাৎ ব্যারিলিয়ামের বিভিন্ন অক্সাইড আমরা এখানে পারমাণবিক প্ল্যান্টের খনিজ হিসাবে পাব। নিম্নের কোনটি জ্বালানি উপাদান নয়? জ্বালানি উপাদান নয় কোনটি? ইউরেনিয়াম। ওকে, আমরা জানি ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ইরানের প্রায় 100% বিদ্যুৎ এই ইউরেনিয়াম থেকে উৎপাদন করা হয়, এবং অনেক দেশ হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধ, তাদের পারমাণবিক প্রকল্প রয়েছে যেখানে থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এবং সেটার মূল উপাদান কিন্তু বা খনিজ হচ্ছে ইউরেনিয়াম। তারপরে থোরিয়াম, এটা কিন্তু
নিম্নের কোনটি জ্বালানি উপাদান নয়? এটা হচ্ছে থোরিয়ামও নয়, থোরিয়াম এটাও জ্বালানি উপাদান, এটা থেকেও আমরা যেহেতু প্রচুর শক্তি পাই। রেডিয়াম এটাও, হিলিয়াম। নিম্নের কোনটি জ্বালানি উপাদান নয়? হিলিয়াম হচ্ছে এমন একটা মৌল যেটা অন্য মৌলকে জ্বালানি সরবরাহ করে, বাট নিজে কিন্তু জ্বালানিতে অংশগ্রহণ নেয় না। এই জন্য হিলিয়ামটাকে আমরা এখানে জ্বালানি হিসাবে অন্তর্ভুক্ত করব না। বাকিগুলো সবগুলো থেকে জ্বালানি হিসেবে ব্যবহার করে আমরা প্রচুর শক্তি পাই। নিম্নের কোনটি পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় না? নিম্নের কোনটি পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় না? আমরা এখানে যে দেখি তো কোনটা, ইউরেনিয়াম হয়, থোরিয়াম হয়, ক্যালসিয়াম হয় না, প্লুটোনিয়াম হয়, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার ক্যালসিয়াম। পারমাণবিক জ্বালানি নয় নিম্নের কোনটি? আচ্ছা, পারমাণবিক জ্বালানি কোনটি হতে পারে না? পারমাণবিক জ্বালানি হতে পারে না হচ্ছে এখানে ইউরেনিয়াম পারমাণবিক জ্বালানি, থোরিয়াম পারমাণবিক জ্বালানি, প্লুটোনিয়াম পারমাণবিক জ্বালানি, তাহলে লেড হতে পারবে না। লেডটা আমার পারমাণবিক জ্বালানি নয়। নিউক্লিয়ার বোমা প্রস্তুত করতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? জিরকোনিয়াম না, ইউরেনিয়াম? হ্যাঁ, ইউরেনিয়াম ব্যবহার করা হয়। ইউরেনিয়ামের যে আইসোটোপ আছে সেই আইসোটোপগুলোর মধ্যে ব্যবহার করা হয়। এখানে 233 আছে, 235 আছে, 238 আছে। মলিবডেনাম না, এটা মলিবডেনাম হচ্ছে আমাদের একটা প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। আমরা বিভিন্ন ডালডা, ঘি প্রস্তুত করতে এদেরকে ব্যবহার করি। ভ্যানাডিয়াম এটাও ঠিক তাই। তাহলে নিউক্লিয়ার বোমা প্রস্তুত করতে ব্যবহৃত হয়, আমরা এখানে নোটে দিয়েছি 235, অর্থাৎ ইউরেনিয়াম 92 পারমাণবিক সংখ্যা, তার ভর সংখ্যা যখন 235 হবে তখন আমরা সেটাকে ব্যবহার করব হচ্ছে পারমাণবিক বোমা তৈরিতে। ভালো মতো মনে রাখতে হবে এটা। তারপরে বলা আছে পারমাণবিক বোমার মূল ভিত্তি কী? পারমাণবিক বোমার মূল ভিত্তি কী? পারমাণবিক বোমার মূল ভিত্তি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিশন, উভয় কোনোটিই নয়। মনে রাখতে হবে পারমাণবিক বোমার মূল ভিত্তি হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশনে কী হয়, একটা মৌলের ভারী নিউক্লিয়াসটা ভেঙে, সাধারণত আমরা এটাকে নিউটন দ্বারা আঘাত করি বা আলফা কণা, এই ধরনের কণা দ্বারা যখন আঘাত করব, বিশেষ করে আমরা নিউটন দ্বারা যদি আঘাত করি একটা ভারী মৌলের নিউক্লিয়াস, সেটা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে হালকা মৌলের একাধিক নিউক্লিয়াসে পরিণত হওয়ার এই ধর্মকে আমরা বলি নিউক্লিয়ার ফিশন। 24 নম্বরে বলা আছে পারমাণবিক বোমার মূল ভিত্তি হলো ইউরেনিয়ামের ফিউশন, নিউক্লিয়ার ফিশন, এবং হাইড্রোজেন বোমার মূল ভিত্তি হলো ড্যাশ। তাইলে হাইড্রোজেন বোমার ভিত্তি কী? ওকে, আমরা এখানে কতগুলো বোমার কথা যদি বলি, যেমন নাফাম বোমা, হাইড্রোজেন বোমা, পারমাণবিক বোমা, এদের ধ্বংসলীলা কিন্তু এক একটা এক এক রকম। যেমন কোনোটা আছে যে শুধুমাত্র স্থাবর অস্থাবর সম্পত্তি নষ্ট করে দেয় এবং মানুষের কোনো ক্ষয়ক্ষতি করে না। আবার কোনোটা আছে মানুষকে মৃত্যুর মুখে পতিত করে, বাট স্থাবর অস্থাবর সম্পত্তির কোনো ক্ষতি করে না। আবার কোনোটা আছে শুধু স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষতি করে কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না। আর কোনোটা আছে উভয়ই করে, যেমন পারমাণবিক বোমা, যেটা হচ্ছে আমার হিরোশিমা নাগাসাকিতে যে দুটো ফেলানো হয়েছিল, ফ্যাটম্যান এবং লিটল বয়, এরা কিন্তু পারমাণবিক বোমা ছিল। ঠিক আছে, সুতরাং সেটার ভিত্তিতে আমরা বলতে পারবো যে এদের ধ্বংসলীলাটা কী। তাহলে হাইড্রোজেন পরমাণুর মূল ভিত্তি কী? বলা আছে ডিউটোরিয়ামের নিউক্লিয়ার ফিউশন, থোরিয়ামের নিউক্লিয়ার ফিউশন, বোমা সংশ্লিষ্টের হাইড্রোজেন গ্যাসের বিস্ফোরণ, ডিনামাইট এবং টিএনটি এর বিস্ফোরণ। পারমাণবিক বোমার মূল ভিত্তি হলো ইউরেনিয়ামের নিউক্লিয়ার ফিউশন। তাহলে হাইড্রোজেন বোমার মূল ভিত্তি হলো ডিউটেরিয়ামের নিউক্লিয়ার ফিউশন। তাহলে বোঝা গেল হাইড্রোজেন বোমার কীভাবে তৈরি করা হয়। হাইড্রোজেন বোমাটা তৈরি করা হয়, আমরা একটু যদি আলোকপাত করি, আমরা জানি যে হাইড্রোজেনের 7টি আইসোটোপ আছে। এই 7টির মধ্যে 3টি হচ্ছে আমার প্রাকৃতিক আর 4টি হচ্ছে আমার আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম, যেগুলো আমরা ল্যাবরেটরিতে প্রস্তুত করতে পারি। যেমন প্রোটিয়াম অথবা হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, এই 3টি হচ্ছে আমার হাইড্রোজেনের প্রাকৃতিক আইসোটোপ। এর মধ্যে ডিউটেরিয়ামের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের ফিউশন বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ এটাকে যদি আমি নিউটন দ্বারা আঘাত করি, সেটা ভেঙে গিয়ে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হবে। এই মেকানিজমের মাধ্যমে আমি হাইড্রোজেন বোমা তৈরি করব। এবং আরেকটা মজার তথ্য আমরা দিয়ে রাখি, সেটা হচ্ছে যে হাইড্রোজেনের যে একটা আইসোটোপ আছে ট্রিটিয়াম, এই ট্রিটিয়ামটা কিন্তু হচ্ছে হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপ।
হাইড্রোজেন বোমার ভিত্তি কি? নিয়ন্ত্রিত ফিউশন বিক্রিয়া, অনিয়ন্ত্রিত ফিউশন বিক্রিয়া, নিয়ন্ত্রিত ফিউশন বিক্রিয়া, অনিয়ন্ত্রিত ফিউশন বিক্রিয়া। হাইড্রোজেন বোমার ভিত্তি হচ্ছে অনিয়ন্ত্রিত ফিউশন বিক্রিয়া, অর্থাৎ ফিউশন বিক্রিয়াটা যখন আমরা এটাকে আর কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো না, তখনই কিন্তু হাইড্রোজেন বোমায় পরিণত হয়ে যাবে। বাট কন্ট্রোল হয়ে গেলে কিন্তু সেটা হাইড্রোজেন বোমাতে থাকবে না, কারণ আমরা জানি বোমার ধ্বংসলীলা এটা অসংখ্য শক্তিতে কনভার্ট হয়, এবং সেই ক্ষেত্রে কনভার্ট হতে গেলে বিক্রিয়াটা কী করতে হবে আমার? এই বিক্রিয়াটাকে করে ফেলতে হবে হচ্ছে আমার আনকন্ট্রোলড। হাইড্রোজেন বোমার উৎকর্ষ সাধিত করেন এডওয়ার্ড টেলর, বার্নার বনবন, জে রবার্ট ওপেনহেইমার এবং স্যামুয়েল কোহেন। তাহলে হাইড্রোজেন বোমার উৎকর্ষ সাধিত হয়, এটা হচ্ছে এডওয়ার্ড টেলর। সমৃদ্ধ ইউরেনিয়াম নিম্নের কোনটি? অর্থাৎ নিম্নের কোনটিকে সমৃদ্ধ ইউরেনিয়াম বলা হয়? ইউরেনিয়াম কোনো নির্দিষ্ট কোষে লেডকে আঘাত করলে সেটাকে বলা হয় না। প্রাকৃতিক ইউরেনিয়াম যাতে 92 থেকে অর্থাৎ 235 পারমাণবিক ভর ইউরেনিয়াম সম্পৃক্ত আইসোটোপ কৃত্রিমভাবে বৃদ্ধি পায়, এইটাকে বলা হয় সমৃদ্ধ ইউরেনিয়াম। প্রাকৃতিক ইউরেনিয়াম এবং থোরিয়ামের মিশ্রণ না। ক্রোমিয়াম প্রলিব্ধ ইউরেনিয়ামের টুকরা খণ্ড। ইউরেনিয়ামের তেজস্ক্রিয় বিভাজনের মাধ্যমে গঠিত হয় কোনটি? ইউরেনিয়ামের তেজস্ক্রিয় বিভাজনের মাধ্যমে গঠিত হয় কি লেড, নাকি রেডিয়াম, নাকি থোরিয়াম, নাকি প্লুটোনিয়াম? ইউরেনিয়ামের তেজস্ক্রিয় বিভাজনের মাধ্যমে গঠিত হয় হচ্ছে লেড, কারণ লেড হচ্ছে একটা হালকা পরমাণু। এখানে রেডিয়াম, থোরিয়াম এবং প্লুটোনিয়াম তিনটাই তেজস্ক্রিয়, সুতরাং এরা আবার নতুনভাবে অন্য মৌলে পরিণত হবে। একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 4 মাস, এর 3/4 ক্ষয় হতে সময় লাগবে কত? তাহলে আমরা এখানে এটা সলভ করতে পারি, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি এটা কিভাবে সলভ করা হবে। তাহলে বলা আছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু হচ্ছে 4 মাস, আমরা জানি অর্ধায়ু হচ্ছে T½ দ্যাটস ইকুয়াল টু এটা হচ্ছে 4 মান্থ, অর্ধায়ুটা হচ্ছে 4 মান্থ। এখন এর 3/4 ক্ষয় হতে কত সময় লাগবে? তাহলে আমরা জানি আমরা যখন নিউক্লিয়ার ডিকে ল অ্যাপ্লাই করব সেখানে কিন্তু ক্ষয় না, আমরা যেটা অ্যাপ্লাই করি অর্থাৎ আমরা যে মানটা নিই n/n0 সেটা হচ্ছে অক্ষত, কতটুকু অক্ষত রইল। তাহলে 1 মাইনাস এটা হচ্ছে যেটা টোটালটা হলো আমার 1, আর ক্ষয় হয়ে গেলো 3/4 অর্থাৎ 3/4। তাহলে আমি পাচ্ছি 4 - 3/4 দ্যাট ইজ 1/4। তাহলে এখন সূত্র আমরা বসাই দেবো n/n0 ইকুয়াল টু e⁻λT। এই ল্যামডার মানটা দেয় নাই, বাট ল্যামডার মান আছে আমার 0.693/T½ ইন্টু টি। তাহলে এখানে আমাকে বলছে কত সময় লাগবে, মানে টি চেয়েছে, টির মান 4 মাস, এখানে n/n0 এর মান দিয়ে দিছে দ্যাটস ইকুয়াল টু 1/4। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে আমি ল্যামডার মানটা পেয়ে যাব। এই হয়ে গেছে, এভাবে ক্যালকুলেশন করলে আমি পাবো হচ্ছে 8 মাস। নেক্সট আমরা কোয়েশ্চেনে আসি। আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলা আছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 5 বছর, 20 বছর পর এর কতটুকু অংশ অবশিষ্ট থাকবে? তাহলে অর্ধায়ু থেকে আমরা ল্যামডাটা বের করে নিয়ে আসবো, আর কতটুকু অবশিষ্ট থাকবে দ্যাট মিনস আমাকে বের করতে বলা হয়েছে n/n0। এখানে বলা হয়েছে হাফ, এখানে হাফের পরে বলা আছে এখানে 1/4, 1/8, 1/16। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1/16। ওই ফর্মুলা দিয়ে আমরা করে ফেলবো, যেটা আমি অলরেডি ইতিপূর্বে দেখিয়েছি n/n0 সমান e⁻λT। একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 10 দিন বলতে কি বুঝো? একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 10 দিন বলতে আমরা কি বুঝবো? 20 দিনে এর পুরো অংশ ক্ষয় হবে না। আচ্ছা, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 10 দিন বলতে কি বোঝায়? 20 দিনের পুরো অংশ ক্ষয় হবে, 40 দিনের পুরো অংশ ক্ষয় হবে, 20 দিনে 1/4 ক্ষয় হবে, আর 5 দিনে 1/4 ক্ষয় হবে। অঙ্কটা ওটার মধ্যে করতে হবে। মৌলের অর্ধায়ু 10 দিন বলতে আমরা কি বুঝি? অঙ্কটা সলভ করলে আমরা বুঝতে পারবো যেটা কি আসতেছে। নিম্নের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়? নিম্নের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয় সেটা জানতে চেয়েছে। অ্যাস্টেটিন আমরা জানি, হ্যাঁ এটা একটা তেজস্ক্রিয়, যে কি আমার নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন অ্যান্ড অ্যাস্টেটিন। তাহলে অ্যাস্টেটিনটা হচ্ছে আমার তেজস্ক্রিয় আইসোটোপ। ওকে,
তারপরে ফ্রান্সিয়াম, এটাও তেজস্ক্রিয়। ট্রিটিয়াম আমরা বলছি হাইড্রোজেনের একমাত্র তেজস্ক্রিয় মৌল, যা আমরা সাধারণত জানি যে যাদের পারমাণবিক সংখ্যা 82 বেশি তারা তেজস্ক্রিয় হয়। ব্যতিক্রম যেমন এখানে ট্রিটিয়াম, এটার পারমাণবিক সংখ্যা মাত্র 1 কিন্তু ভর সংখ্যা 3, তারপরে এটা তেজস্ক্রিয়। জিরকোনিয়াম, তাহলে জিরকোনিয়ামটা নয়, হ্যাঁ এটা সঠিক অ্যান্সার। বিদ্যুৎ উৎপাদন করতে কোন ইউরেনিয়ামের আইসোটোপ ব্যবহার করা হয়? বিদ্যুৎ উৎপাদন করতে আমরা কোন ইউরেনিয়ামের আইসোটোপ ব্যবহার করব? সেটা কি ইউরেনিয়াম 233, ইউরেনিয়াম 234, ইউরেনিয়াম 235 নাকি ইউরেনিয়াম 279? মনে রাখতে হবে বিদ্যুৎ উৎপাদন করতে আমরা যেই ইউরেনিয়াম আইসোটোপ ব্যবহার করি সেটা হচ্ছে 235, বাট বোমা তৈরিতে ব্যবহৃত হয় 239। মনে রাখতে হবে, আবার বলি, বিদ্যুৎ উৎপাদন করতে আমরা ব্যবহার করি 235, বোমা তৈরিতে ব্যবহার করি 239। বিদ্যুৎ উৎপাদন করতে কোনটি ব্যবহার করা হয়? ইউরেনিয়াম, আয়রন, কপার, অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে ইউরেনিয়াম। আমরা জানি এটা তেজস্ক্রিয়, এটা ক্ষয় হয়। তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করে, কী ধরনের রশ্মি নিঃসরণ করে তেজস্ক্রিয়? আলফা, বিটা, গামা সবগুলো। হ্যাঁ, আমরা জানি যে কোনো একটা তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসটা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে সেখান থেকে আলফা, বিটা, গামা 3 ধরনের রশ্মি বের হয়। নিউক্লিয়ার রিয়েক্টর কন্ট্রোল রড ব্যবহার করা না হলে কি ঘটে? খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। আমরা আশা করি এদিক থেকে একটা না একটা প্রশ্ন পরীক্ষা চলে আসবেই। নিউক্লিয়ার ফিজিক্স এই অংশ থেকে আমাদের শীট থেকে ইনশাল্লাহ কমন পড়বে। নিউক্লিয়ার রিয়েক্টর কন্ট্রোল রড ব্যবহার করা না হলে কি ঘটে? কন্ট্রোল রডের কাজ বুঝতেই পারতেছি, কন্ট্রোল শব্দটা থাকা মানে সে কন্ট্রোল করে কোনো একটা কিছুকে। এখানে যেটা কন্ট্রোল করে সেটা হলো গতিকে কন্ট্রোল করে। কাকে? আমরা নিউটনের যখন প্রচণ্ড গতিবেগ নিয়ে যখন যায় এবং নিউক্লিয়াসকে হিট করে, তেজস্ক্রিয় মৌলকে হিট করে, তখন সেখান থেকে যে চেন বিক্রিয়াটা ঘটে, সে চেন বিক্রিয়াটা এমনভাবে আনকন্ট্রোল হয়ে পড়ে এবং এরা পর্যাপ্ত গতি নিয়ে এরা বের হয়ে আসে, তখন এই গতিকে হ্রাস করার জন্য আমরা কি করি? এই কন্ট্রোল রডটা ব্যবহার করি। তাহলে নিউক্লিয়ার রিয়েক্টর কন্ট্রোল রড যদি ব্যবহার করা না হয় তাহলে কি ঘটবে? আমরা যা দেখি, রিয়েক্টর কাজ করা বন্ধ করবে না। রিয়েক্টর তো কাজ করা বন্ধ করবে না, এটার সাথে রিয়েক্টরের কোনো সম্পর্ক নেই। চেইন প্রক্রিয়া সীমা অতিক্রম করে বের হয়ে আসবে। হ্যাঁ, আমরা জানি যে নিউক্লিয়ার রিয়েক্টরের মধ্যে বা পারমাণবিক চুল্লিতে যে নিউক্লিয়ার চেইন বিক্রিয়াটা ঘটে সেটা একটা কন্ট্রোল যদি হয়, কন্ট্রোল হলে সেটার মধ্যে হবে। বাট যখন আমি যদি কন্ট্রোল রড ব্যবহার না করি সেটা কিন্তু কন্ট্রোল করা যাবে না, তখন এটা বের হয়ে আসবে। এটাই সঠিক। রিয়েক্টর যেভাবে কাজ রিয়েক্টর স্লোভাবে কাজ করবে, রিয়েক্টর ধারাবাহিকভাবে কাজ করবে। উত্তর হচ্ছে চেইন প্রক্রিয়া সীমা অতিক্রম করে বের হয়ে আসবে। এটা আমার সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন বলছে, নিউক্লিয়ার রিয়েক্টরে ভারী পানির ভূমিকা কী? কেন ভারী পানি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে নিউটনের গতিবেগ কমানো। হ্যাঁ, এটাই সঠিক। আমরা নিউটনের গতিবেগ কমানোর জন্য নিউক্লিয়ার রিয়েক্টরে ভারী পানির ব্যবহার করি। ভারী পানি নিউটনের গতিবেগ বাড়ানোর জন্য না, গতিবেগ কমানোর জন্য ব্যবহার করা হয়, বাড়ানোর জন্য কোনো এখানে নাই। রিয়েক্টরকে শীতল করা হয় না, নিউক্লিয়ার বিক্রিয়া বন্ধ করা। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিউটনের গতিবেগ কমানো। এবং এটা মনে রাখতে হবে, এটি মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। কোনটি? এই যে নিউক্লিয়ার রিয়েক্টরে হচ্ছে নিউটনের গতিবেগ কমানো, এটা মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। নিউক্লিয়ার রিয়েক্টরে কোনটি মডারেটর হিসেবে ব্যবহৃত হয়? খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা প্রশ্ন, যে নিউক্লিয়ার রিয়েক্টরে কোনটি মডারেটর হিসেবে ব্যবহৃত হয়? থোরিয়াম, গ্রাফাইট, রেডিয়াম, সাধারণ পানি। মনে রাখতে হবে নিউক্লিয়ার রিয়েক্টরে মডারেটর হিসেবে ব্যবহার করা হয়েছে গ্রাফাইট। নিউক্লিয়ার রিয়েক্টরে গ্রাফাইট কী হিসেবে ব্যবহৃত হয়? জ্বালানি, লুব্রিক্যান্ট, মডারেটর? কোনটি নয়, মডারেটর। আমরা একটু আগে বললাম। নিউক্লিয়ার রিয়েক্টরে কোনটি মডারেটর হিসেবে ব্যবহৃত হয়? থোরিয়াম না, ভারী পানি, রেডিয়াম, সাধারণ পানি। একটু আগে আমরা পড়ছি ভারী পানিটা আমরা এটাকে মডারেটর হিসেবে ব্যবহার করে থাকি। ফার্স্ট ব্রিডার রিয়েক্টর হলো একটি রিয়েক্টর, নিউক্লিয়ার রিয়েক্টর যা বিদ্যুৎ উৎপাদন করে কোন প্রক্রিয়ায়? এটা কি ফিশন প্রক্রিয়ায় করে নাকি সৌরকোষের সহায়তায় করে? এর পুনঃউৎপাদন প্রক্রিয়া ব্যবহৃত ফিনাইল বস্তু পুড়িয়ে নাকি পরিশোধিত কঠিন পানি ব্যবহার করে? তাহলে ফার্স্ট ব্রিডার রিয়েক্টর হলো একটি নিউক্লিয়ার রিয়েক্টর যা বিদ্যুৎ উৎপাদন করে ফিশন প্রক্রিয়ায়। এখানে ফিশন প্রক্রিয়া কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে। ব্রিডার রিয়েক্টর হলো ড্যাশ, এটা কি?
ফিশনযোগ্যতার প্রয়োজন হয় না, শুধুমাত্র ভারী পানি ব্যবহার করে। এটি যতটুকু পোড়ায় তার চেয়ে বেশি ফিশনযোগ্য উপাদান উৎপন্ন করে, কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে এটি যতটুকু পোড়ায় তার চেয়ে বেশি ফিশনযোগ্য উপাদান উৎপন্ন করে। তারাসমূহ কোথা হতে তাদের শক্তি পায়? নিউক্লিয়ার ফিউশন নাকি হচ্ছে মহাকর্ষীয় সংকোচন, নাকি রাসায়নিক পরিবর্তন, নাকি নিউক্লিয়ার ফিউশন? আমরা এটা নিয়ে একটু মতভেদ আছে এখানে। সঠিকভাবে যদি আমরা অ্যান্সার করতে যাই, এটা যে তারাসমূহ কোথা হতে তাদের শক্তি পায়, তারা হতে শক্তি দুইভাবে হয়। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে, এটা কিন্তু ফিউশন না, এটা হচ্ছে ফিউশন, নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে হয়। আর একটা হচ্ছে মহাকর্ষীয় সংকোচনের মাধ্যমে হয়। মহাকর্ষীয় সংকোচনের মাধ্যমে তারাসমূহ তাদের শক্তি পায়। দুর্বল নিউক্লিয় বল কাজ করে নিম্নের কোনটির উপর? দুর্বল নিউক্লিয় বল, আমরা জানি যে 4টি মৌলিক বল আছে, তার মধ্যে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, মহাকর্ষ বল এগুলো, এবং তাড়িৎচুম্বক বল। তাহলে এই 4টার মধ্যে আমার দুর্বল নিউক্লিয় বল কিন্তু একটি মৌলিক বল। এখন বলছে দুর্বল নিউক্লিয় বল কাজ করে নিম্নের কোনটির উপর? শুধুমাত্র হ্যাড্রনের উপর, সকল আহিত কণার উপর, সকল কণার উপরে কি এটা করে? না, হ্যাড্রনের এবং ল্যাপ্টনের উপর। এটা হচ্ছে সকল কণার উপর। দুর্বল নিউক্লিয় বল কাজ করে সকল কণার উপর। বেরিলিয়াম 249 পরমাণু নিউক্লিয়াস গঠিত, এটা কিভাবে হবে? 13 আপ কোয়ার্ক এবং 13 ডাউন কোয়ার্ক, 13 আপ কোয়ার্ক এবং 14 ডাউন কোয়ার্ক, 14 আপ কোয়ার্ক এবং 13 ডাউন কোয়ার্ক, 14 আপ কোয়ার্ক এবং 14 ডাউন কোয়ার্ক। সেটা হচ্ছে 13 আপ কোয়ার্ক এবং 14 ডাউন কোয়ার্ক। ওকে, আমরা এটার উপর একটা ক্লাস আমাদের আছে, যে ইন্টারমিডিয়েট লেভেল থেকে আমরা দিয়েছি যে কোয়ার্ক কী, কীভাবে সৃষ্টি হয়, তারপর ডাউন কোয়ার্ক কী, আপ কোয়ার্ক কী। এখানে বেরিলিয়াম এটার মধ্যে আছে, আমার দেখতে পাচ্ছি পারমাণবিক সংখ্যা 4 এবং নিউটন সংখ্যা হচ্ছে 9 - 4 = 5। তাহলে এখানে 4টা থাকবে প্রোটন, তাহলে 4টা প্রোটনে ইউ ডি মানে হচ্ছে আপ ডাউন সমান 8টা হবে আপ ডাউন, এ দুটা। আর 5টা নিউটনের মধ্যে আপ ডাউন আর হচ্ছে 5টা U10D এইভাবে আসতেছে। একটি ইলেকট্রন গ্রহণ করিয়া ম্যাঙ্গানিজ 2554 মৌলের নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে ক্রোমিয়াম 2454 মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। এর সাথে নিম্নের কোনটি উৎপন্ন হয়? তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা যদি এভাবে দেখি, যে এখানে যে 54 ঠিক আছে, 25 থেকে 24 এক কমে গিয়েছে, তার মানে হচ্ছে একটি নিউট্রিনো এটা এখান থেকে উৎপন্ন হয়েছে। অর্থাৎ একটি ইলেকট্রন গ্রহণ করিয়া এত মৌলের নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে এত মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়, এর সাথে নিম্নের কোনটি উৎপন্ন হয়? সেটা হবে একটি নিউট্রিনো, একটি অ্যান্টি নিউট্রিনো, একটি আলফা কণা এবং একটি প্রোটন। সেটা হবে একটি নিউট্রিনো। একটি বৃহৎ কণা এক্স মুক্ত স্থানে স্বতঃস্ফূর্তভাবে ক্ষয় হয়ে 2টি ফোটনে পরিণত হয়। এক্সের জন্য নিম্নের কোন উক্তিটি সঠিক? এক্স হলো আহিত কণা, এক্সের স্পিন অবশ্যই 2 অপেক্ষা বেশি অথবা 2-এর সমান, এক্স হলো বোজন, এক্স অবশ্যই হলো ব্যারিয়ন। তাহলে এক্স হলো একটা বোজন হচ্ছে একটা আমার এলিমেন্টারি পার্টিকেল, অর্থাৎ এইটা আমাদের বোজ আইনস্টাইন এবং হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু দুজনে মিলে এই কণাটি আবিষ্কার করে, এজন্য এটার নাম হয় বোজন কণা। নিম্নের কোনটি ফার্মিয়ন? আলফা কণা, বেরিলিয়াম 4-9 নিউক্লিয়াস, হাইড্রোজেন পরমাণু এবং ডিউটেরন। তাহলে মনে রাখতে হবে যে ফার্মিয়নটা হচ্ছে বেরিলিয়াম 4-9 নিউক্লিয়াস। স্বাভাবিক তাপমাত্রায় মানবদেহ হতে নির্গত বিকিরণ কোন রেঞ্জের? মনে রাখতে হবে আমাদের স্বাভাবিক তাপমাত্রায় আমাদের শরীর থেকে যে বিকিরণটা বের হয় সেটা কোন ধরনের বিকিরণ? সেটা কি অবলোহিত, দৃশ্যমান, অতি বেগুনি, নাকি হলো আমার এক্স রে? মনে রাখতে হবে আমাদের শরীর থেকে সাধারণ তাপমাত্রায় যে
বিকিরণটা বের হয় সেটা হচ্ছে আমাদের অবলোহিত অর্থাৎ ইনফ্রারেড। মনে রাখতে হবে এটা হচ্ছে ইনফ্রারেড। একটি নিউক্লিয়াসকে ভাঙতে প্রয়োজনীয় শক্তিকে কি বলে? সেটাকে আমরা নিউক্লিয়াস শক্তি বলি? নিউক্লিয়াস শক্তি হচ্ছে একটি নিউক্লিয়াসকে ভাঙতে প্রয়োজনীয় শক্তিকে কি বলে? নিউক্লিয়ার শক্তি বলি না আমরা, এটাকে বন্ধন শক্তি, বাইন্ডিং এনার্জি বলি। অর্থাৎ আমরা পড়েছি মাস ডিফেক্ট অ্যান্ড বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি ইকুয়াল টু মাস ডিফেক্ট ইন্টু সি স্কোয়ার, আলোর ব্যাগকে সাথে আমাদের এটা সম্পর্ক। সুতরাং একটি নিউক্লিয়াসকে ভাঙতে প্রয়োজনীয় যে শক্তি সেটাকে আমরা বলবো বাইন্ডিং এনার্জি। এটা নিউক্লিয়ার শক্তি না, অনেকে এটা নিউক্লিয়ার শক্তি দাগিয়ে দিয়ে আসবে, বি কেয়ারফুল, এটা হচ্ছে বন্ধন শক্তি। এটা গতিশক্তি নয়, বিভব শক্তি, এটা হচ্ছে বন্ধন শক্তি। একটি নমুনায় n সংখ্যক তেজস্ক্রিয় নিউক্লিয় বিদ্যমান। 4 অধ্যায় পর নিউক্লিয়াসের কত অংশ ক্ষয় হবে? এটা মনে রাখার একটা শর্টকাট একটা সূত্র আছে যে ডিকেড অ্যাটম কতটুকু ক্ষয় হবে সেটার সূত্র হচ্ছে 1/2 টু দি পাওয়ার n টু n। n হচ্ছে আমার প্রারম্ভিক মৌল সংখ্যা, n হচ্ছে কয়টা অর্ধেয় হলো, আর এটা আর 2 টু দি পাওয়ার ওই অর্ধের সংখ্যা। তাহলে এখানে অর্ধের সংখ্যা হচ্ছে 4, তাহলে 1/2 টু দি পাওয়ার 4, আর প্রারম্ভিক সংখ্যা হচ্ছে আমার n, তাহলে n/16, তাহলে n/16 পরিমাণ অংশ ক্ষয় হবে। নিম্নের কোনটি ল্যাফটনের উদাহরণ? এগুলো সবই হচ্ছে এলিমেন্টারি পার্টিকেল, আমরা জানি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোনোটি নয়। তাহলে ল্যাফটনের উদাহরণ হচ্ছে আমার ইলেকট্রন। তাহলে ল্যাফটন সম কি? ইলেকট্রন, মিউ1, টাউ, তারপরে ইলেকট্রন নিউট্রিনো, মিউ1 নিউট্রিনো এবং টাউ নিউট্রিনো, এগুলো সব হচ্ছে ল্যাফটন সমূহ। যে সকল কণার ভর প্রোটনের সমান অথবা প্রোটনের চেয়ে বড় সে সকল কণাকে কি বলা হয়? তাহলে যে সকল কণার ভর প্রোটনের সমান অথবা প্রোটনের চেয়ে বড় সে সকল কণাকে বলা হয় ব্যারিয়ন। কি ল্যাফটন আছে, ব্যারিয়ন আছে, ফার্মিয়ন আছে এবং ম্যাসন আছে। তাহলে যে সকল কণার ভর প্রোটনের সমান অথবা প্রোটনের চেয়ে বড় সে সকল কণাকে বলা হয় ব্যারিয়ন। নিম্নের কোনটি হ্যাড্রনসের অন্তর্ভুক্ত? প্রোটন, ইলেকট্রন, মিউ1 এবং নিউট্রিনো। তাহলে নিম্নের কোনটি হ্যাড্রনসের অন্তর্ভুক্ত? হ্যাড্রনসের অন্তর্ভুক্ত হচ্ছে প্রোটন। একীভূত ভর বা 1U সমান কত? 1U সমান 1.66 × 10 টু দি পাওয়ার -27 কেজি, নাকি 1.66 × 10 টু দি পাওয়ার -25 কেজি, নাকি 1.66 × 10 টু দি পাওয়ার 21 কেজি? কোনোটিই নয়। মনে রাখতে হবে এটা হচ্ছে একীভূত ভর বা 1U, যেটাকে আমরা অ্যাটমিক মাস ইউনিটে বলে থাকি, সেটা হচ্ছে 1.66 × 10 টু দি পাওয়ার -27। ওকে, তারপরে আছে আমাদের এটা না, আমাদের এই অংশটাও গেল। রেডিয়াম 226-এর অর্ধায়ু কত? রেডিয়াম 226-এর অর্ধায়ু হচ্ছে 23.5 মিনিট, নাকি 25 দিন, নাকি 30 মাস, নাকি 16 বছর? 1600 বছর। রেডিয়াম 226-এর অর্ধায়ু হচ্ছে 1600 বছর। ইউরেনিয়াম 239-এর অর্ধায়ু কত? এটা হচ্ছে 91.5 মিনিট, 37.5 মিনিট, 23.5 মিনিট, 17.5 মিনিট। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 23.5 মিনিট। এবং মনে রাখতে হবে ইউরেনিয়াম 239 হচ্ছে আমাদের পারমাণবিক বোমা তৈরিতে লাগে, ইউরেনিয়াম 235 হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে লাগে। ইউরেনিয়াম 238-এর অর্ধায়ু কত? সেটা হচ্ছে 4.5 × 10 টু দি পাওয়ার 9, এত। তারপরে আছে রেডন 222 গ্যাসের অর্ধায়ু কত? আমরা জানি রেডন, আমরা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। রেডন শব্দটা রেডিয়েশন থেকে এসেছে, আর হিলিয়াম শব্দটা আছে হিলিয়াস থেকে এসেছে, গ্রিক শব্দ। হিলিয়াস শব্দের অর্থ হচ্ছে সূর্য। ঠিক তদ্রুপভাবে নিয়ন শব্দটা আসছে নিউ1 থেকে, নতুন একটি। তাহলে এই নতুন একটি আবিষ্কৃত হওয়ার পর এটার নাম হয়েছে নিয়ন। তাহলে রেডন 222 গ্যাসের অর্ধায়ুটা হচ্ছে 3.8 দিন। গাইগার মুলার কাউন্টারের ডেড সময় কত? খুবই ইম্পর্ট্যান্ট। ডেড সময় তো যে সময় সেটা ইনঅ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে মিলি সেকেন্ডে, অর্থাৎ আমি যখন এটা নক করবো সাথে সাথে এটা কিন্তু রেসপন্স করবে না, রেসপন্স করতে তার সময় লাগবে মিলি সেকেন্ড। এই সময়টাকে আমরা বলবো ডেড সেকেন্ড। GM কাউন্টার বা গাইগার মুলার কাউন্টার মনে রাখতে হবে। এটা লিখছে মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড। তাহলে গাইগার মুলার কাউন্টারের ডেড সময় হচ্ছে মিলি সেকেন্ড। সূর্যে এবং অন্যান্য তারায় কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? ফিশন বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া, PP বিক্রিয়া মনে রাখতে হবে। সূর্য এবং অন্যান্য তারায় যেটা PP বিক্রিয়া, ফিউশন তো অবশ্যই, বাট সেটা হচ্ছে PP।
পেয়ার প্রোডাকশন এবং সবগুলো না, এটা হচ্ছে ফিউশন বিক্রিয়া এবং পিপি। গামারশ্মির হাত থেকে রক্ষা পেতে কোনটির আবরণ উৎকৃষ্ট? কাঠ, সেটা হচ্ছে লেড, অ্যালুমিনিয়াম এবং পানি। তো এখানে মনে রাখতে হবে, যেমন লেড ফুয়েল বলি আমরা, লেড ফুয়েলটা দেওয়া হয় অর্থাৎ কিসের জন্য? তেজস্ক্রিয় রশ্মি থেকে আক্রমণ পাওয়ার জন্য। তাহলে গামারশ্মির হাত থেকে রক্ষা পেতে কোনটির আবরণ উৎকৃষ্ট? এবং এই যে লেড ফয়েল, এই লেড ফয়েল দ্বারা আমরা দেখা যায় যে বর্তমান যুগে অনেক রেস্টুরেন্টে খাবারগুলো এইভাবে আমরা সরবরাহ করে থাকি বা বিতরণ করে থাকি। কেন? কারণ এখান থেকে যাতে কোনো আমাদের এই তেজস্ক্রিয় রশ্মির কোনো ইয়া না হয়, এটাতে ইফেক্ট করতে না পারে। ফিশন চেইন বিক্রিয়া কোন রড ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হয়? ওকে, ফিশন বিক্রিয়াটা তো এটা তো আনকন্ট্রোল রিয়াকশন, বাট এটাকে নিয়ন্ত্রণ করা হবে কোনটি ব্যবহার করে? ক্যাডমিয়াম, আয়রন, প্লাটিনাম নাকি স্টিল? তাহলে এখানে মনে রাখতে হবে যে সেটা হচ্ছে ফিশন চেইন বিক্রিয়া কোন রড ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হয়? ক্যাডমিয়াম, আয়রন, প্লাটিনাম এবং স্টিল। ফিশন চেইন বিক্রিয়া আমরা যেই রড ব্যবহার করে নিয়ন্ত্রণ করি সেটা হচ্ছে ক্যাডমিয়ামের। বিটা কণার ভর নিম্নের কোনটির সমান? ভিটা কণার ভর এটা কি প্রোটনের সমান নাকি ইলেকট্রনের সমান নাকি ফোটনের সমান নাকি নিউটনের সমান? বিটা কণার ভর হচ্ছে ইলেকট্রনের সমান, এটা আমাদের মনে রাখতে হবে। রক্ত প্রবাহ অধ্যয়নের জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? রক্ত প্রবাহ অধ্যয়নের জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? কোবাল্ট 60, ফসফরাস 32, সোডিয়াম 24, আয়োডিন 131। রক্ত প্রবাহ অধ্যয়নের জন্য আমরা যে আইসোটোপ ব্যবহার করি সেটা হচ্ছে সোডিয়াম 24। আমরা জানি সোডিয়ামের কিন্তু পরীক্ষায় আসে যে সোডিয়ামের আইসোটোপ একটি, গোল্ডের আইসোটোপ একটি, কিন্তু তারপরে দেখা যায় সোডিয়ামেরও কিন্তু আইসোটোপ আছে। এবং আমরা এটা কেমিস্ট্রি ইন্টারমিডিয়েট লেভেলে কেমিস্ট্রি বইতে একটু দেওয়া আছে যে কিভাবে রক্ত তঞ্জন বা রক্ত জমাট বাঁধতে এই সোডিয়ামের এই আইসোটোপটা কাজ করে। সেখানে আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে আয়ন শনাক্তকরণের মাধ্যমে কিন্তু সেটা পড়িয়েছি। তাহলে রক্ত প্রবাহ অধ্যয়নের জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? তাহলে রক্ত প্রবাহ অধ্যয়নের জন্য আমরা যে আইসোটোপ ব্যবহার করব সেটা হবে হচ্ছে আমার সোডিয়াম 24। সালেক সংশ্লেষণ প্রক্রিয়া অধ্যয়নের জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? সালেক সংশ্লেষণ প্রক্রিয়া অধ্যয়নের জন্য, যেটা ফটোসিনথেসিস, সূর্যের আমার আলোকরশ্মি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 6 অণু পানি সবুজ অঙ্গে, অর্থাৎ যেখানে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড থাকে সেখানে আমাদের সবুজ খাদ্য উৎপাদন, অর্থাৎ সবুজ প্রাণীগুলো বা সবুজ উদ্ভিদগুলো কী করে? খাদ্য উৎপাদন করে। বাট এই যে খাদ্য উৎপাদন করলো, এই সালেকশন প্রক্রিয়া আমরা যখন স্টাডি করব, এখানে আমরা একটা আইসোটোপ ব্যবহার করি, সেটা হচ্ছে কার্বন 14। এটা কোবাল্ট 16ও নয়, কোবাল্ট 16 নয়, কার্বন 14, সোডিয়াম 24 নয়, আয়োডিন 131 নয়। আলফা কণার ভর ইলেকট্রনের ভর অপেক্ষা কত গুণ বড়? আলফা কণার ভর ইলেকট্রনের ভর অপেক্ষা কত গুণ বড়? 7332, 8765, 9876, 4532। তাহলে আলফা কণার ভর ইলেকট্রনের ভর অপেক্ষা কত গুণ বড়? 7332 গুণ। গাইগার মুলার কাউন্টারে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে কোন গ্যাস ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট যে গাইগার মুলার কাউন্টারে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটা হচ্ছে নিয়ন এবং ব্রোমিন, আর্গন গ্যাস, ব্রোমিন এবং অ্যালকোহল। তাহলে গাইগার মুলার কাউন্টারে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আমরা যে গ্যাস ব্যবহার করি সেটা হচ্ছে আর্গন গ্যাস, এটা মনে রাখতে হবে। ওকে, তারপরে আমরা আসছি পরের প্রশ্নে। রেডিয়াম 226-এর অর্ধায়ু কত? রেডিয়াম 226-এর অর্ধায়ু হচ্ছে 23.5 মিনিট, 25 দিন, 30 মাস, 1600 বছর। এর পূর্বে আমরা পড়েছি, সেটা ছিল 1600 বছর। একই প্রশ্ন। ইউরেনিয়াম 200, এটা আমরা তো অলরেডি পড়িয়ে ফেলেছি, এটা আবার রিপিট হচ্ছে আমাদের। আমরা পরেরটাতে যাচ্ছি। গাইগার মুলার কাউন্টারে স্বাভাবিক কার্যক্রম সম্পাদনের জন্য
কত বিভব পার্থক্য প্রয়োজন? খুবই খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা প্রশ্ন, যেহেতু আমাদের একটা নিউক্লিয়ার ফিজিক্সে আমরা অনেক কিছু করে থাকি গাইগার মুলার বা জেম কাউন্টার দিয়ে। এটা মনে রাখতে হবে যে গাইগার মুলার কাউন্টারের স্বাভাবিক কার্যক্রম সম্পাদনের জন্য কত বিভব পার্থক্য প্রয়োজন। আমার পটেনশিয়াল ডিফারেন্সটা থাকতে হবে কত? 400 ভোল্ট, 1000 ভোল্ট, 5000 ভোল্ট, 10,000 ভোল্ট। তাহলে মনে রাখতে হবে গাইগার মুলার কাউন্টারের স্বাভাবিক কার্যক্রম সম্পাদনের জন্য আমার বিভব পার্থক্য থাকতে হবে 400 ভোল্ট। যখন একটি নিউক্লিয়াস আলফা কণা নিঃসরণ করে তখন এর ভর কমে কত? আমরা জানি হিলিয়াম তাহলে 4 কমে যায়। ওকে, তাহলে 1 2 3 4, উত্তর হচ্ছে 4। আয়োডিন 131 কোন চিকিৎসায় ব্যবহার করা হয়? আমরা সবাই জানি এটা হচ্ছে থাইরয়েডের চিকিৎসায় আয়োডিন 131 ব্যবহার করা হয়। এটা একদম 9-10-এর বইতেও আছে, ইন্টারমিডিয়েটের বইতেও আছে, কেমিস্ট্রিতে আমরা পড়েছি। হাড়, চোখ, থাইরয়েড গ্রন্থি এবং ফুসফুস, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে থাইরয়েড গ্রন্থি। নিম্নের কোন কণা শক্তিশালী নিউক্লিয়ার বল অনুভব করে? ল্যাফটন, কোয়ার্ক, হ্যাড্রন এবং ফোটন। তাহলে নিম্নের কোন কণা শক্তিশালী নিউক্লিয়ার বল অনুভব করে? সেটা হচ্ছে হ্যাড্রন। হ্যাড্রন ইজ এ কম্বিনেশন এ গ্রেট নাম্বার অফ এলিমেন্টারি পার্টিকেলস। আমরা এটা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব যখন এলিমেন্টারি পার্টিকেল পড়াবো, সেখানে আমরা এগুলো বিস্তৃত পড়ব। নিম্নের কোন কণা শক্তিশালী নিউক্লিয়ার বল অনুভব করে না? ল্যাফটন, কোয়ার্ক, হ্যাড্রন নাকি ফোটন? তাহলে নিম্নের কোন কণা শক্তিশালী নিউক্লিয়ার বল অনুভব করে না? সেটা হচ্ছে ল্যাপটন। 1 AMUতে কতটুকু শক্তি মুক্ত হয়? এটা আমাদের ইন্টারমিডিয়েটের বইতেও আছে মাস ডিফেক্টে, যে আমরা যখন এনার্জি বের করি, বাইন্ডিং এনার্জি, দ্যাট ইজ মাস ডিফেক্ট এর এককটা যখন আমার হচ্ছে অ্যাটমিক মাস ইউনিটে থাকবে, তখন বাইন্ডিং এনার্জি হয়ে যাবে ∆M × 931 মেগা ইলেকট্রন ভোল্ট। আর যদি আমি এটাকে কেজিতে কনভার্ট করি AMUকে, তাহলে সেখানে আমার সূত্র হবে ∆M × c², এবং ∆Mটা আমরা কীভাবে বের করেছি সেটা আমরা জানি, আমরা দেখেছি যে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউটন দুটো যোগ করে সেখান থেকে যদি আমি নিউক্লিয়াসের ভর বাদ দিয়ে দিই, তাহলে সেখান থেকে আমি পাবো মাস ডিফেক্ট। এই মাস ডিফেক্টকে যখন আমি আলোর ব্যাগ দিয়ে গুণ করব, তখন আমি পেয়ে যাব আমার টোটাল বাইন্ডিং এনার্জি। প্রতি বছর মুক্ত বাতাসে আমরা কি পরিমাণ গড় ব্যাকগ্রাউন্ড বিকিরণ মুক্ত করি? ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন 2 মিলিসিভার্ট। এটা অবশ্য উপর একটু হায়ার লেভেলের পড়া। 1 মিলিসিভার্ট, 3 মিলিসিভার্ট, 7 মিলিসিভার্ট। এটা জাস্ট মনে রাখি আমরা 2 মিলিসিভার্ট। টেলিভিশন স্ক্রিন থেকে কি বিকিরণ উৎপন্ন হয়? এটা নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের অনেক পরীক্ষা আসে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে, যে টেলিভিশন থেকে কোন ধরনের রশ্মি নিঃসৃত হয়। আমরা সবাই বলেছি হচ্ছে গামা রশ্মি, বাট প্রশ্নটা কিন্তু সেটা করেনি। বলেছে টেলিভিশন স্ক্রিন থেকে, আমাদের টেলিভিশনের উপর যে স্ক্রিন থাকে, মনিটর যেটাকে আমরা বলি ফ্ল্যাটের, মানে কার্ভিলিনের কোঅর্ডিনেট সিস্টেমে থাকে। এটা আমরা অনেক সময় বলি যে একটা কার্ভিলিনের কোঅর্ডিনেট সিস্টেমের বা স্থানাঙ্কের উদাহরণ দাও, সেটা চমৎকার উদাহরণ হচ্ছে আমার এই টেলিভিশনের স্ক্রিন। তাহলে টেলিভিশন স্ক্রিন থেকে কি বিকিরণ উৎপন্ন হয়? টেলিভিশন স্ক্রিন থেকে আমার উৎপন্ন হয় কি গামা রশ্মি, নাকি এক্স রশ্মি, নাকি অবলোহিত রশ্মি, নাকি অতিবেগুনি রশ্মি? তাহলে মনে রাখতে হবে টেলিভিশন স্ক্রিন থেকে আমাদের যে বিকিরণটা নিঃসৃত হয় সেটা হচ্ছে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড। ধীর গতির নিউটন দ্বারা নিম্নের কোন মৌলের ফিশন বিক্রিয়া সম্পন্ন হয়? ইউরেনিয়াম 235, 238, 239, উপরের সবগুলো। আমরা যখন এই ফিশন বিক্রিয়া ঘটাবো, অর্থাৎ ইউরেনিয়ামের, এখান থেকে যে নিউট্রনটা আসবে সেটা কিন্তু ধীর গতির হতে হবে। তাহলে ধীর গতির নিউটন দ্বারা কোন মৌলের ফিশন বিক্রিয়া সম্পন্ন হয়? সেটা হচ্ছে ইউরেনিয়াম 235, 238, 239, তিনোটাই। নিম্নলিখিত বিক্রিয়াটি সমতা করো। এখানে ইউরেনিয়াম 235কে একটা নিউটন দ্বারা আঘাত করার পর সেখান থেকে উৎপন্ন হচ্ছে ক্রিপ্টন এবং নিউটন এবং কিউ ভ্যালু আমরা যেটা জানি। জাস্ট এই জায়গাটায় কী বসবে? তো আমরা জানি নিউক্লিয়ার বিক্রিয়ায় অনেকগুলো প্যারামিটার সংরক্ষিত থাকে। তার মধ্যে দুটো জিনিস হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা সংরক্ষিত থাকবে, খুব ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে তাদের ভর সংখ্যা প্যারিটি থাকে, তারপরে আদার্স যে বৈশিষ্ট্য স্পিন, এগুলো আরও অনেক আছে, আমরা এটা নিয়ে নিশ্চিত ক্লাস নিব। সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে কিভাবে আসছে। তাহলে এখানে আমার এখানে 3টা, এটা তো 0, তাহলে 36 সাথে কত যোগ করলে আমার 92 হয়? তাহলে 36 সাথে 56 যোগ করলে আমার 92 হয়। তাহলে এখানে 38 হবে না, 56 হবে, হ্যাঁ 38 হবে না। তাহলে এখানে ব্যারিয়ামটা আমার সঠিক অ্যান্সার। অর্থাৎ আমি পারমাণবিক সংখ্যাতে টেস্ট করব।
একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুর সমীকরণ নিম্নের কোনটি? টি হাফ 0.693 ল্যামডা, টি হাফ 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, টি হাফ ল্যামডা বাই 0.693 কোনোটি নয়। তাহলে আমরা জানি যে অর্ধে হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, খ অ্যান্সার সঠিক। অর্থাৎ নোট হচ্ছে আমরা এখানে জানি টি হাফ হলো 0.693 ল্যামডা, তারপরে যে 0.693 টাউ লন টু ডিভাইডেড বাই, তাহলে টি হাফ 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, জিনিসটা এটা হবে। অ্যান্ড 0.693 টাউ, টাউ হচ্ছে আমার এখানে গড় আয়ু, আর এই মানটা হচ্ছে লন টুর মান হচ্ছে আমার হলো 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, প্রত্যেকটাই সঠিক। একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু কত হবে যখন এটি 20 দিনে 64 গ্রাম হতে ক্ষয় হয়ে 2 গ্রামে পরিণত হয়? অর্থাৎ এটা একটা ম্যাজিক্যাল সাম, এটা আমরা দেখব 64 থেকে 32 অর্ধেকে পরিণত হতে তার সময় লাগে কত, আবার 32 থেকে অর্ধেক হতে অর্থাৎ অর্ধেক 16 থেকে অর্ধেক 8, 8-এর অর্ধেক 4, 4-এর অর্ধেক 2, মোট অর্ধজীবন কটা? তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, 2টা, 3টা, 4টা, 5টা অর্ধায়ু জীবন কিন্তু আমি পেই। তাহলে মোট অর্ধায়ু জীবনের সংখ্যা বা মোট অর্ধজীবন বের করার সময় হচ্ছে মোট সময় ডিভাইডেড বাই অর্ধজীবনের সংখ্যা, একটা শর্টকাট ফর্মুলা আছে। এখানে টোটাল টাইম লেগেছে 20 আর অর্ধজীবনের সংখ্যা টোটাল 5টি, তাহলে ভাগ করলে 4, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এখানে 4। ওকে, আমরা পরের প্রশ্নতে আসি। আমরা প্রায় শেষ দিকে পৌঁছে গিয়েছি। কম্পটনের বিক্ষেপণ পরীক্ষায় ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন নিম্নের কোন রাশির সাথে জড়িত? কম্পটনের বিক্ষেপণ পরীক্ষায় ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন নিম্নের কোন রাশির সাথে জড়িত? এটা আপতিত ফোটনের কম্পাঙ্ক, ফোটনের বিক্ষেপণ কোণ, রিকয়েল ইলেকট্রনের আপেক্ষিক ভর, ইলেকট্রনের রিকয়েল কোণ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ফোটনের বিক্ষেপণ কোণ। এই প্রক্রিয়ায় কোনটি অনুপস্থিত? আচ্ছা, এই প্রক্রিয়ায় কোনটা অনুপস্থিত? অর্থাৎ একটা জিনিস মিসিং করা আছে, সেই মিসিংটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা দেখি তো কোনটা আছে এখানে। ব্যারিলিয়াম এবং এখানে বিটা ডিকে 2 ধরনের, প্লাস বিটা মাইনাস বিটা, এবং লিথিয়ামে পরিণত হয়েছে। তাহলে আমরা যদি দেখি 4-এর থেকে 1 গেল রইল 3, তাহলে 3 মিলে গেল। এখানে সাথে সাথে 0, সাথে সাথে 7 আর 0 যোগ করলে 7, তাহলে এখানে কি থাকে? এখানে থাকবে যদি কিছু নেই তাহলে নিউট্রিনো, নিউট্রন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, জাস্ট হচ্ছে নিউট্রিনো। প্রক্রিয়াটির নাম কি? প্রোটন প্লাস অ্যান্টি নিউট্রিনো সমান নিউট্রন প্লাস পজিট্রন। প্রোটন প্লাস অ্যান্টি নিউট্রিনো অর্থাৎ প্রোটনের সাথে অ্যান্টি নিউট্রিনো যোগ হয়ে নিউট্রন এবং পজিট্রন হয়। এটাকে কি বলে? প্রোটন ক্ষয় বলে, প্রোটন ক্যাপচার বলে, বিপরীত নিউট্রন ক্ষয় বলে, বিপরীত বিটা ক্ষয় বলে। সঠিক অ্যান্সার হচ্ছে এটা বিপরীত বিটা ক্ষয়। বিপরীত বিটা ক্ষয় অর্থাৎ প্রোটনের সাথে যখন একটা অ্যান্টি নিউট্রিনো জাস্ট মিউ মাইনাস আর নিউট্রিনো হচ্ছে মিউ প্লাস, তাহলে মিউ মাইনাস যখন যুক্ত করব তখন নিউট্রন এবং পজিট্রন উৎপন্ন হবে। পজিট্রনটা হচ্ছে আমার যখন ই এর মানটা হয় আমার পজিটিভ অর্থাৎ ই প্লাস, আর ই মাইনাস হলে তখন সেটা হচ্ছে ইলেকট্রন। তুলনাযোগ্য শক্তিতে আলফা এবং বিটা কণার জন্য নিম্নের কোনটি সঠিক? আলফা কণার পরিসর বিটা কণার চেয়ে বেশি, বিটা কণার পরিসর আলফা কণার চেয়ে বেশি, আলফা কণার চেয়ে বেশি, উভয় কণার পরিসর সমান, পরিসীমা কণার শক্তির উপর নির্ভরশীল। তাহলে সঠিক উত্তর হচ্ছে বিটা কণার পরিসর আলফা কণার চেয়ে বেশি। গামা বিকিরণ কি? গামা বিকিরণ শুধুমাত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুতি ঘটে, শুধুমাত্র তাড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুতি ঘটে, উভয় ক্ষেত্র দ্বারা বিচ্যুতি ঘটে, কোনোটি দ্বারা বিচ্যুতি ঘটে না। তার মানে হচ্ছে এখানে বুঝতে হবে এই যে গামা বিকিরণ একটা মৌলের নিউক্লিয়াস থেকে যখন এই রশ্মিটা সোজাসুজি চলে যায়, আমরা দেখি যে 3 ধরনের রশ্মি 3 ভাবে আমরা আঁকি, একটা হচ্ছে আলফা, একটা বিটা আর একটা গামা। গামা রশ্মিটা ঠিক সোজা চলে যায়, তার মানে এটা কোনো রশ্মি দ্বারা কী হয় না, প্রভাবিত হয় না। এবং সেটা হচ্ছে মৌলের ভিতরে যে নিউট্রন থাকে সে নিউট্রনের জন্য, কারণ নিউট্রনের কোনো চার্জ নাই, নিউট্রাল। তাহলে মনে রাখতে হবে গামা রশ্মিটা মেনলি কিন্তু নিউট্রনের জন্য হয়, এবং এটা কোনো রশ্মি দ্বারা কিন্তু কোনো রকমের বিচ্যুতি ঘটে না। কম্পটন বিক্ষেপণ ইলেকট্রনের কম্পটন দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য ড্যাশ, এটা মনে রাখতে হবে 2.426 × 10⁻12 মিটার।
পেয়ার প্রোডাকশনের জন্য সূচন শক্তির মান কত, এটি আমাদের একটু মুখস্থ রাখতে হবে যে এই মানগুলো। পেয়ার প্রোডাকশন হয়তো আমাদের সিলেবাসে নাই, তারপর যেহেতু অনেক পরীক্ষা আসছে আমরা এই জন্য এটা নিয়েছি। পেয়ার প্রোডাকশনের জন্য সূচন শক্তির মান হচ্ছে 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট। পেয়ার প্রোডাকশন ঘটনাটিকে ব্যাখ্যা দিয়েছেন হাইজেনবার্গ, ডিরাক, পাউলি এবং শ্রোডিঞ্জার। পেয়ার প্রোডাকশন ঘটনাটি ব্যাখ্যা দিয়েছেন হচ্ছে ডিরাক। আমরা ডিরাকের অনেক ইকুয়েশন আমাদের আপার লেভেলের ফিজিক্সে আমরা পড়ে থাকি। ভালো মডারেটরের উদাহরণ হলো সেটা হচ্ছে কার্বন এবং বেরিলিয়াম, জৈব তরল এবং ক্যাডমিয়াম, নিকেল এবং পানি, হিলিয়াম এবং নাইট্রোজেন। তাহলে ভালো মডারেটরের উদাহরণ হলো কার্বন এবং বেরিলিয়াম। প্রোডাকশন রিঅ্যাক্টরের মুখ্য উদ্দেশ্য কী? প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন, গবেষণার কাজে নিউট্রন এবং অন্য মৌলিক কণিকা সরবরাহ করা, থার্মোনিউক্লিয়ার বিক্রিয়া প্লাজমা উৎপাদন করা, উর্বর উপাদানকে অনুর্বর উপাদানে পরিণত করা। প্রোডাকশন রিঅ্যাক্টরের মুখ্য উদ্দেশ্য হচ্ছে উর্বর উপাদানকে অনুর্বর উপাদানে পরিণত করা। প্লাজমা কনফাইনমেন্ট প্রক্রিয়া কোথায় ব্যবহৃত হয়? লিনিয়ার অ্যাক্সেলারেটরে, বিটাট্রনে, ফিশন রিঅ্যাক্টরে। মনে রাখতে হবে প্লাজমা কনফাইনমেন্ট এটা ব্যবহৃত হয় ফিউশন রিঅ্যাক্টরে। প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, অর্থাৎ ফোর্থ স্টেট অফ ম্যাটার। এই অবস্থায় পদার্থের মধ্যে বা অণুর মধ্যে কোনো আণবিক আকর্ষণ শক্তি থাকে না। সূর্যে এই প্লাজমা স্টেট কিন্তু বিদ্যমান। সূর্য তারা যেখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। আমরা জানি সূর্যপৃষ্ঠের তাপমাত্রা 3 × 10⁻³ সেলসিয়াস। ট্যান্ডন অ্যাক্সেলারেটর নিম্নের কোনটির মডিফিকেশন মানে রূপান্তর করে আমরা পাচ্ছি এটা কোনটার? তাহলে ট্যান্ডন অ্যাক্সেলারেটর, এটা আগে যেটা নাম ছিল ভ্যান ডি গ্রাফ অ্যাক্সেলারেটর, সেটার এখন নাম হচ্ছে ট্যান্ডন অ্যাক্সেলারেটর। পরীক্ষা আসতে পারে যে ট্যান্ডন অ্যাক্সেলারেটর কোনটির পূর্ব নাম, বা ভ্যান ডি গ্রাফ অ্যাক্সেলারেটর বর্তমান নাম কি, সেটা হচ্ছে ট্যান্ডন অ্যাক্সেলারেটর। এখানে বলা হচ্ছে সাইক্লোট্রন, ভ্যান ডি গ্রাফ অ্যাক্সেলারেটর, লিনাক এবং কোনটি নয়। সঠিক উত্তর হচ্ছে ভ্যান ডি গ্রাফ অ্যাক্সেলারেটর। বৈদ্যুতিন দৈর্ঘ্যের সম অক্ষীয় ধাতব সিলিন্ড্রিক্যাল টিউব কোন অ্যাক্সেলারেটরে ব্যবহৃত হয়? লিনিয়ার অ্যাক্সেলারেটরে আমরা ব্যবহার করি, নাকি আমরা ব্যবহার করি হচ্ছে বিটাট্রনে, নাকি ট্যান্ডন অ্যাক্সেলারেটরে, নাকি কোনটি নয়? আমরা ব্যবহার করি হচ্ছে লিনিয়ার অ্যাক্সেলারেটরে। লিনিয়ার অ্যাক্সেলারেটরে যদি চার্জিত কণার বেগ আলোর বেগে অগ্রসর হয় তবে কি হবে? লিনিয়ার অ্যাক্সেলারেটরে যদি চার্জিত কণার বেগ আলোর বেগে অগ্রসর হয় তবে কি হবে? কণার আদানের উপর পর্যায়ক্রমিক গ্যাপের মধ্যবর্তী দূরত্ব নির্ভর করে। পর্যায়ক্রমিক গ্যাপের মধ্যবর্তী দূরত্ব ধ্রুব হবে, উভয় কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে পর্যায়ক্রমিক যে গ্যাপের মধ্যবর্তী দূরত্ব সেটা সবসময় ধ্রুব হবে। তাহলে লিনিয়ার অ্যাক্সেলারেটরে যদি চার্জিত কণার বেগ আলোর বেগে অগ্রসর হয় তাহলে সেটা পর্যায়ক্রমিক যে গ্যাপ থাকবে, মানে কনজিকিউটিভ, একটা থেকে একটা বিকিরণ থেকে আরেকটা বিকিরণের যে ডিস্টেন্স, ইন্টার ডিস্টেন্স, সেটা প্রথম দুটোর জন্য যা হবে পরবর্তী দুটোর জন্য একই হবে, এটাই বলা আছে। যদি আলোর বেগে যায়, বাট আলোর বেগে যদি না যায় তাহলে এই ডিফারেন্সটা কিন্তু এক থাকবে না। সেক্ষেত্রে তাদের মধ্যে একটা ডিস্টরশন হয়, অর্থাৎ এগুলো ভেঙে গিয়ে স্ক্যাটারিং করে ম্যাগনেটিক ফিল্ড যেভাবে ভেঙে অনেকগুলো একটা থেকে অনেকগুলো রেখা পরিণত, সেটা ঠিক এভাবে পরিণত হয়ে যায়। ওকে, একটি অ্যাক্সেলারেটরে আহিত কণা দ্বারা অর্জিত সর্বোচ্চ শক্তি এর ব্যাসার্ধের বর্গের উপর নির্ভর করে, ব্যাসার্ধের উপর নির্ভরশীল নয়, স্পন্দিত ক্ষেত্রের কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়, সবগুলো। সঠিক অ্যান্সার হচ্ছে এর ব্যাসার্ধের বর্গের উপর নির্ভর করে। বোরন ট্রাইফ্লুরাইডকে আয়োনাইজেশন চেম্বারে যুক্ত করা হয় কোনটি নির্ণয় করার জন্য? প্রোটন, গামা রশ্মি, তাপীয় নিউট্রন এবং দ্রুতগামী ইলেকট্রন। তাহলে বোরন ট্রাইফ্লুরাইডকে আয়োনাইজেশন চেম্বারে যুক্ত করা হয়, এর কারণ হচ্ছে আমরা তাপীয় নিউট্রন নির্ণয় করার জন্য। হ্যালোজেনবর্তী জিএম কাউন্টার টিউব অপারেট করতে পারে শুধুমাত্র ধনাত্মক তাপমাত্রায়, শুধুমাত্র ঋণাত্মক তাপমাত্রায়, 273 কেলভিন তাপমাত্রায়, -50 থেকে +60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে হ্যালোজেনবর্তী জিএম কাউন্টার টিউব, আমরা জানি জিএম কাউন্টারে আর্গন গ্যাস ব্যবহার করি আমরা, কিন্তু সেখানে যদি আমরা হ্যালোজেন করি তাহলে সেটা কতটুকু বলা আছে? হ্যালোজেনবর্তী জিএম কাউন্টার টিউব অপারেট করতে পারে,
এটা সীমা হচ্ছে -50 থেকে +60°C পর্যন্ত পারে, -50 চেয়ে কমে পারে না, আবার এদিকে +60 চেয়ে বেশি পারে না। এটা হচ্ছে হ্যালোজেন ভর্তি জেম কাউন্টার। ফটো মাল্টিফায়ার টিউবের মধ্যে ইলেকট্রন সংগ্রাহক ইলেকট্রোডকে কি বলে? ডাইনোড, জাইনোড, ফটো ক্যাথোড, টায়োড। এটাকে বলা হয় ডাইনোড। ফটো মাল্টিফায়ার টিউবের মধ্যে ইলেকট্রন সংগ্রাহক ইলেকট্রোড মানে তড়িৎদ্বার, অর্থাৎ যে তড়িৎদ্বার আমার ইলেকট্রনকে সংগ্রহ করবে তাকে আমরা বলবো ডাইনোড। এটা নতুন একটা নামের মতো মনে হচ্ছে। তাইলে ইলেকট্রন সংগ্রহ করবে, ইলেকট্রনগুলোকে যদি এক জায়গায় না একত্রিত আবদ্ধ করে রাখে সেটাকে আমরা বলবো ডাইনোড। একটি স্ক্যান্টিলেশন কাউন্টারে নিম্নের কোনটি হিসাব করার জন্য ব্যবহার করা হয়? আলফা কণা, বিটা কণা, গামা ফোটন, সবগুলো। এখানে সবগুলো ব্যবহার করার জন্য। তারপর আছে আমরা এখানে যদি একটু দেখি, একটি সাইক্লোটনের মৌলিক কম্পাঙ্ক কোনটির উপর নির্ভরশীল নয়? একটি সাইক্লোটনের মৌলিক কম্পাঙ্ক কোনটির উপর নির্ভরশীল করে না? এটা কি দ্রুতির উপর করে না? ভর, চৌম্বক ক্ষেত্র এবং আদান। তাহলে একটি সাইক্লোটনের কৌণিক কম্পাঙ্কটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের ওমেগা। আমরা জানি এটা কৌণিক বেগ, আবার এটার নামই হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এটা কিসের উপর ডিপেন্ড করে না? তাহলে একটি সাইক্লোনের কৌণিক কম্পাঙ্ক কোনটির উপর নির্ভরশীল? একটা ইকুয়েশন ডিপেন্ডেন্ট। নর্মালি আমরা জানি মিউজিক্যাল টু 2πf, এফ হচ্ছে কম্পাঙ্ক আর এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ। তাহলে একটি সাইক্লোনের কৌণিক কম্পাঙ্ক নির্ভর করে না ভরের উপর করে, চৌম্বক ক্ষেত্রের উপর করে, আদানের উপর করে। এবং একটা সূত্র আছে ওমেগা ইকুয়াল টু মিউ নট বি 2π, এরকম একটা সূত্র চলে। চৌম্বক ক্ষেত্র, ভর আছে এম, তাহলে এই দুটোর উপর করে, কিন্তু এখানে দ্রুতির উপর করে না। আদানও আছে, কিউ আছে, একটা প্রতিপাদনও আছে, আমরা প্রতিপাদন দেখিয়েছি। সুতরাং এখানে দ্রুতির উপর করবে না। একটি সাইক্লোট্রন কোনটিকে ত্বরান্বিত করতে পারে না? একটি সাইক্লোট্রন কোনটিকে ত্বরান্বিত করতে পারে না? ইলেকট্রন এবং নিউট্রন, নাকি উভয়, নাকি ধনাত্মক আয়ন? ইলেকট্রন, নিউট্রন। একটি সাইক্লোট্রন কোনটিকে ত্বরান্বিত করতে পারে না? একটু কনফিউজড আছে এখানে, উভয় বলা আছে। আমরা তো এর আগে পড়েছিলাম যে আহিত কণা চার্জ পার্টিকেলের জন্য আমরা ব্যবহার করি। চার্জ পার্টিকেলের জন্য আমরা কি ব্যবহার করব, তাই না? সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে এটা কি ভুল করলো নাকি জানি না এটা সঠিক হয়েছে কিনা। সাইক্লোট্রন ব্যবহার করা যেতে পারে। কী কী কাজে সাইক্লোট্রন আমরা ব্যবহার করি? ক্যান্সার চিকিৎসায়, পার্টিকেল থেরাপি দেওয়ার জন্য, ওকে, নিউক্লিয়ার ফিজিক্স পরীক্ষায় উচ্চ শক্তির বিমের উৎস হিসেবে, ওকে, তারপরে পিটি ইমাজিং এ স্বল্প আয়ুর পজিটন নিঃসরণকারী আইসোটোপ এটা উৎপাদন করতে, নাকি সবগুলো? অ্যান্সার হচ্ছে সবগুলো। একটি সাইক্লোট্রন কোনটিকে ত্বরান্বিত করতে পারে? বিটা কণা, আলফা কণা, উচ্চ গতিসম্পন্ন গামা রশ্মি, উচ্চ গতিসম্পন্ন এক্স রশ্মি। তাহলে একটি সাইক্লোট্রন কণা কোনটিকে ত্বরান্বিত করতে পারে? আলফা কণাকে। আলফা কণার চার্জ আছে ধনাত্মক চার্জ, অর্থাৎ ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা আলফা কণা যেহেতু বলি, তাহলে এটা হলো মানে হচ্ছে পার্টিকেল, চার্জ পার্টিকেল। ইলেকট্রনকে ত্বরান্বিত করতে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? হ্যাঁ, এটা হচ্ছে সাইক্লোট্রন। যেহেতু ইলেকট্রনটা হচ্ছে আমার কি, ইলেকট্রন হচ্ছে, এখানে আবার বলছে একটি সাইক্লোট্রন কোনটিকে ত্বরান্বিত করতে পারে না। এটা অবশ্য একটু কনফিউজিং, এটা সঠিক কিনা এটা দেখতে হবে। এটা মনে হচ্ছে ভুল। আমরা জানি চার্জ পার্টিকেলগুলোকে অ্যাক্সেলারেট করতে আমরা ব্যবহার করি সাইক্লোট্রন। তাহলে ইলেকট্রনকে ত্বরান্বিত করতে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? সেটা সাইক্লোট্রন। ওকে, নিম্নের কোনটি সাইক্লিক অ্যাক্সেলারেটর? সাইক্লিক মানে একটা নির্দিষ্ট পরপর তার যে ডিউরেশন, এবং সাইক্লিক একটা বৃত্তাকার পথে সে ঘুরে, এই ধরনের অ্যাক্সেলারেটর কোনটি? সেটা হচ্ছে বিটাট্রন, তারপরে সিনক্রোসাইক্লোট্রন এবং সিনক্রোট্রন। তাহলে অ্যান্সার হচ্ছে সবগুলো। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সবগুলো। তাহলে আমরা আমাদের আজকের যেই আমরা এখানে মোট 105টি প্রশ্ন নিয়েছি, এই 105টি প্রশ্ন আমরা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রিডিং হোক আর যেভাবেই হোক আমরা এটা শেষ করেছি। শেষ করার কারণ হলো, আমরা যদি এইভাবে শেষ করি তাহলে হবে কি, অ্যাটলিস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমরা ধরতে পারবো, যে কোন প্রশ্নটা আমার আসতেছে পরীক্ষায়, কোন পরীক্ষাটা আমার প্রশ্ন আসতেছে সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি, এবং সেটার আলোকে কিন্তু আমরা আমাদের যে পরবর্তী প্রিপারেশন বিশেষ পরীক্ষায় আমরা নিতে পারতেছি। আমরা খুব শীঘ্রই, আজকে আমরা নিউক্লিয়ার ফিজিক্সের উপর দিলাম, আমরা নেক্সট ক্লাসে হয়তো বা ইলেকট্রনিক্স বা অন্য কোনো অধ্যায়
আমরা দিব পর্যায়ক্রমে, কোয়ান্টাম মেকানিক্স, এবং আমরা এখানে আমাদের অনেকগুলো বইয়ের যে শিট কপি আমি দেখাচ্ছি এটা আমাদের করা আছে, আমরা সবগুলো দিব ইনশাআল্লাহ। আমরা পরীক্ষার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে দিয়ে যাব। আমাদের এই চ্যানেলে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আমরা একটু রিকোয়েস্ট করছি, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকলে হয়তো বা আশা করি এখান থেকে কোনো না কোনো প্রশ্ন পরীক্ষায় ইনশাআল্লাহ সর্বাধিক প্রশ্নই কমন পড়বে, এবং আমরা পরীক্ষার আগ পর্যন্ত এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসটা দিয়ে যাব। এবং আমাদের বইটা অলরেডি মার্কেটে চলে আসছে, সুতরাং যদি কারো প্রয়োজন হয় খোঁজ নিলে আমরা এই বইটা আমরা প্রচার করে দিতে পারবো, এবং সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে অ্যাড্রেস সহ যদি বলা হয় আমরা সেক্ষেত্রে তাদেরকে বইটা খুব অল্প সময়ের মধ্যে পাঠিয়ে দেবো। খুব ছোট্ট একটা বই, চটি বই, এটা পড়তে বেশি সময় লাগবে না, বাট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তো আমরা ক্লাসটি আর দীর্ঘায়িত করবো না, এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।